নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। এই মুহূর্তে সবথেকে বড় খবর, জম্মুতে হাই অ্যালার্ট, পুরো ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে জম্মু শহরকে, বাজছে সাইরেন। এবং এই মুহূর্তে আমাদের কাছে যে খবর পাচ্ছি আমরা, পাকিস্তানের ড্রোন জম্মুর আকাশে ঘুরে বেড়াচ্ছে এবং জম্মু এয়ারপোর্টে ইতিমধ্যেই একটা আক্রমণের চেষ্টা হয়েছে পাকিস্তান সেনার তরফ থেকে। বলা হচ্ছে যে 3টি বা 4টি মিসাইল হানা দেওয়ার চেষ্টা হয়েছে জম্মুর এয়ারপোর্টে এবং পাঠানকোটে এয়ারবেসেও হামলার চেষ্টা হয়েছে। এবং ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের একটা বৈঠক বসেছেন নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অজিত ডোভাল প্রতিরক্ষা বিশেষজ্ঞ উপদেষ্টা, তিনিও মিটিং করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পাল্টা আরও একবার আক্রমণের চেষ্টা করছে পাকিস্তান। আপনারা নিশ্চয়ই জানেন, আজ সকালে বা গতকাল মধ্যরাত্রে প্রায় 15টি জায়গায় ওদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে মিসাইল আর ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা হয়েছিল পাক সেনার। কিন্তু সেই ড্রোন আর মিসাইলকে আকাশেই, অর্থাৎ ক্ষেপণাস্ত্রকে আকাশেই প্রতিহত করে দেয় আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম S-400। কিন্তু এই মুহূর্তে জম্মুর দিকে সবার নজর, কারণ জম্মু বিমানবন্দরে একটা হামলার আশঙ্কা রয়েছে। জম্মু শহরে হাই অ্যালার্ট, পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। গোটা শহরে বাজছে হাই সাইরেন এবং 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 গোটা দেশ তাকিয়ে আছে এখন জম্মুর দিকে, কি হচ্ছে, কি চলছে। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা সবাই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছেন। অর্থাৎ ভারতীয় সেনা আরও একবার পাকিস্তানের আক্রমণকে প্রতিহত করে দিয়েছে বলা যেতে পারে। কিন্তু যদিও সম্পূর্ণ খবর আমাদের কাছে এখনও আসেনি, যতক্ষণ না আমাদের সেই কাছে পুরো সম্পূর্ণ খবর আসছে আমরা কিন্তু পুরোপুরি বলতে পারবো। তবে এটুকু বলতে পারি যে গতকাল মধ্যরাতের যে চেষ্টা পাকিস্তান সেনার এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের দেশের 15টি জায়গায়, তার মধ্যে রয়েছে আপনার অনন্তপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, ভুজ, অর্থাৎ এই সব জায়গায় কিন্তু তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করার চেষ্টা করেছিল আক্রমণ সারানোর জন্য। কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই অত্যাধুনিক, এতটাই টু দি পয়েন্ট, যারা কিন্তু সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে, অর্থাৎ S-400 ব্যবহার করে প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে ভারতের ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, পিটিআই সূত্রে যে খবর আমাদের কাছে আসছে, যে গোটা জম্মু শহর ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, হাই অ্যালার্ট, বাজছে সাইরেন, সাধারণ নাগরিকদের সেফ প্লেসে নিয়ে যাওয়া হয়েছে। জম্মু এয়ারপোর্টকে লক্ষ্য করে মিসাইল হানার চেষ্টা হচ্ছে, পাঠানকোট এয়ারবেসে হামলার চেষ্টা হচ্ছে। ফলে খুব উল্লেখযোগ্যভাবে যেটা বলতে চাই, যে আশঙ্কা আমরা গতকাল করেছিলাম, আমাদের এখানে যারা অতিথি রয়েছেন, যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু গতকালই বলেছিলেন যে পাকিস্তান কিন্তু ছাড়বে না, তারা কিন্তু একটা মরিয়া চেষ্টা করবে। এবং তাদের সামরিক প্রধান, তাদের দেশের প্রধানমন্ত্রী, ISI সবাই চেষ্টা করছেন যে ভারতের পাল্টা জবাব দেওয়ার। কিন্তু সেই জবাব ভারত যে অতি সুন্দরভাবে, নিপুণভাবে থামিয়ে দিয়েছে, সে ছবি তো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। স্ক্রিনে সেই ছবি দেখতে পাচ্ছি। গতকাল মধ্যরাত্রে যে অ্যাটাক তারা করার চেষ্টা করেছিল, যা প্রতিহত আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম S-400। আমরা আলোচনায় ঢুকবো, তার আগে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রতদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স অ্যানালিস্ট R.K. শ্রীবাস্তব সাহেব। R.K. শ্রীবাস্তব সাহেব, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠান থাকার জন্য। আমার সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ। সঞ্জিতবাবু, আপনাকেও স্বাগত। কারণ আমরা জানি আজকে প্রধানমন্ত্রী একটি সর্বদল বৈঠক ডেকেছিলেন, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সমস্ত দলের সাংসদরা ছিলেন এবং সেখানেও একই বিষয়ে আলোচনা করা হয়েছে, ভারত কেন, কিভাবে, কোন পর্যায়ে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াইয়ে নেমেছে। এবং সর্বদল বৈঠকে সবাই, প্রতিনিধি দল সবাই কিন্তু কেন্দ্রীয় সরকারের পাশে থাকার কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন। এবং সেখানে রাজনাথ সিংও খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য রেখেছে। তিনি বলেছেন যে আন্ডারওয়েজ, অর্থাৎ যে গতকালের সিন্ধু অপারেশন এখনও শেষ হয়নি, অর্থাৎ ভারত যেভাবে এই সিন্ধুর অপারেশন চালিয়েছে তার প্রেক্ষাপট এখনও চলছে। তার উদাহরণ নিশ্চয়ই আপনারা দেখছেন, কারণ পাকিস্তান কালকে এই হামলার পর তার পাল্টা জবাব কিন্তু ভারত দিয়েছে এবং সেই জবাব কিন্তু ওদের এয়ার ডিফেন্স সিস্টেম
ধ্বংস করে দিয়েছে, গুড়িয়ে দিয়ে দিয়েছে। এবং ওদের HQ-9 যে এয়ার ডিফেন্স সিস্টেম লাহোরে, সেটা কিন্তু একেবারে ড্রোন অ্যাটাকের মধ্য দিয়ে সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। আমি শুরুতেই প্রথম প্রশ্ন রাখবো শ্রীবাস্তব সাহেবের কাছে। শ্রীবাস্তব সাহেব, আমরা গতকালের আলোচনার মধ্যে যে কথা আমরা একটা আশঙ্কা করছিলাম যে পাকিস্তান হয়তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাল্টা রিটালিয়েট করতে পারে, এবং সেই করার চেষ্টা তারা কিন্তু করেছিল। আজকে সেই চেষ্টা তারা সফল হয়নি, কারণ ভারত এই মুহূর্তে এতটাই শক্তিশালী একজন সামরিক অস্ত্রে সজ্জিত দেশ, যেখানে অত সহজে ভারতকে টলানো যাবে না। এবং ভারতের সামরিক বাহিনী এখন এতটাই মনোবলের দিক থেকে এবং অস্ত্রশস্ত্রের দিক থেকে এতটাই অত্যাধুনিক, এবং তারা কিন্তু যে কোনো মুহূর্তে পাকিস্তানের যে কোনো অস্ত্রের যোগ্য জবাব দিতে পারে। এবং আজ কালকের এই ঘটনার পর কিভাবে ব্যাখ্যা করবেন এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে? আজকে দ্বিতীয় দিন। আমি যে ভাষায় বলবো ওই ভাষাটা হলো সাধারণ মানুষের ভাষা। আমি ওদের ভাষায় বলবো আজকে কি হলো বা দুদিনে কি হলো, এটা আমরা বলি রিভিউ অফ সিচুয়েশন। প্রত্যেক দিন যেটা হয় ওটা আমাদের একটা, ওটা আমরা নোট ডাউন করে আমরা একটা স্ট্র্যাটেজি কী আছে ওটা আমরা ডিসকাস করি। আর এই যুদ্ধটা যদি আপনি ভাবেন যে একদিন, দুদিন, 3 দিন, 7 দিনে শেষ হবে, হবে না। এটা অনেক দিন লম্বা টানবে। আর এই লম্বা টানবে কেন? বিকজ এই দুদিকে লড়াই আছে, আর এই দুদিকে লড়াইয়ের মধ্যে কার কাছে যুদ্ধ করার ক্ষমতা আছে বেশি, ওরাই এর মধ্যে সাস্টেন করতে পারবে না, আর ওরা পালিয়ে যাবে, অন্য দেশ পালিয়ে যাবে। এর মধ্যে এক তরফ ভারত, এক তরফ পাকিস্তান, দ্যাট ইজ টু। সো আপনি এটা ভাববেন না যে আজকে রাত্রিবেলা আমি আপনাকে আধ ঘন্টা ব্রিফিং দিলাম অ্যান্ড কালকে আমি উধাও, এরকম হবে না। সিচুয়েশনটা প্রত্যেক দিন একটা চেঞ্জ হবে, আর এইটা খুব সুন্দরভাবে কাজটা চলছে। না, প্রথমে স্ট্র্যাটেজিটা দেখুন। পাকিস্তান আর্মি দুটো স্ট্র্যাটেজি ছিল। একটা স্ট্র্যাটেজি ছিল ওরা কোনো রকমে, প্রথমেই আপনাকে বলে দিই, বারবার রিমাইন্ড করে দিই এখানে, বিকজ ব্রিফিং করার আগে আপনাদেরকে আমি আগেই বলে দিচ্ছি কি পাকিস্তানের সঙ্গে 3 রকমে আমাদের বর্ডার আছে। ইন্টারন্যাশনাল বর্ডার, লাইন অফ কন্ট্রোল, AGPL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, অ্যান্ড সাকসাম ভ্যালি, যেটা পাকিস্তান চায়নাকে দিয়েছে ভায়োলেশন অফ ট্রিটি, রাইট? ইন্ডাস ওয়াটার ট্রিটিতে ওরা আমাদের ভায়োলেশন করেছে, ওরা পাকিস্তানকে দিয়ে। সো পাকিস্তানের প্রথম স্ট্র্যাটেজিটা ছিল যে যে কোনো রকমে, যে কোনো এতে স্ট্র্যাটেজিতে যত যুদ্ধ আছে, এফার্ট আছে, ওটা লাইন অফ কন্ট্রোল দিয়ে নিয়ে যায়। ওরা স্টার্ট করেছিল 22 এপ্রিল, আর এই 13 দিন পর, 13 দিন শেষ হওয়ার ঠিক পর ইন্ডিয়া ওকে রেসপন্স করলো, রাইট? ওটা আমাদের রেসপন্স ছিল, ইন্ডিয়ার রেসপন্স ছিল। গতকাল 9টা জায়গা স্ট্রাইক হলো 15 দিনের মধ্যে, 13 দিনের পর। এটা আমরা বলি শ্রাদ্ধের পর। 14 দিনের রাত্রি 1:45 দ্য অপারেশন স্টার্টেড, রাইট? আমাদের বলা হয় সনাতন ধর্মে কি একটা মৃত্যু হলে 13 দিনের আপনার সনাতনী জিনিস আছে, ওদের আত্মাটা মুক্তি পায়। এইটা কিন্তু আমরা সনাতন ধর্ম বলছি, কিন্তু এটা এরকমই হয়। আপনি দেখুন 7 অক্টোবর 2023-এ যখন হামাস অ্যাটাক করেছিল ইসরায়েলের উপর, মানে সঙ্গে সঙ্গে ইসরায়েল কিন্তু ওয়েস্ট ব্যাঙ্কে গাজাতে যায়নি। ওরা গাজাতে ওরা যায়নি, ওরা আগে মোবিলাইজ হয়েছিল। তার মানে ওদের মধ্যে টাইম লেগেছিল। 13 তারিখ ওরা মোবিলাইজ হয়ে 20 তারিখ ওরা ক্রস করেছে। ওরকমই এই যে আপনি দুদিন ধরে আপনি যে দেখছেন, গতকাল স্ট্রাইকের 36 ঘন্টা পর আমরা যে আপনাকে ফ্রেশ আপডেট, যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার দিলেন, ওর মধ্যে কি আছে? আমরা এটা বলি, এটা টু গেইন ফেভারেবল এয়ার সাপোর্ট। হোয়াট ইজ ফেভারেবল এয়ার সাপোর্ট? কোনো যুদ্ধ হওয়ার আগে আজকাল আমরা কি করি, 70 দেশের যে এয়ার জিনিস আছে, এয়ার পাওয়ার আছে, কেন ওরা লং রেঞ্জ ওদের আছে, ওদের জন্য কোনো মানুষ আয় না, ওরা বাইরে থেকে অনেক দূর থেকে ওরা মারে। আর ওর মধ্যে ড্রোন আছে আজকাল, রাইট? ড্রোন আছে, পাকিস্তানের কাছে আছে, আমাদের কাছেও আছে। আজকে কিন্তু যে ড্রোনটা ব্যবহার করা আছে, হারপি ড্রোন, যেটা দিয়ে ওদের লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেমকে আজকে ধ্বংস করে দিয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম ওর আগেই যুদ্ধ স্টার্ট হয়ে গেছিল, ওর মধ্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারও আছে স্যার, রাইট? তো ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ইলেকট্রনিক কাউন্টার ওয়ারফেয়ার, সাইবার ওয়ারফেয়ার, ইনফরমেশন ওয়ারফেয়ারের 3টে কম্পোনেন্ট আছে। একটা আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, একটা সাইবার ওয়ারফেয়ার, একটা সাইকোলজিক্যাল অপারেশন, যার মধ্যে আপনি দেখছেন কতগুলো ফেক নিউজ ছড়ে যাচ্ছে, অনেকগুলো জিনিস আমরা মেন্টাল ইনসিডেন্সি পাচ্ছি। তো এই জিনিসটা আপনার আরম্ভ হয়েছিল, রাইট? তো ওদেরকে মারার পর ওরা আমাদের উপর অ্যাটাক করেছে, আমরা ওদের উপর অ্যাটাক করেছি। এখন কি হবে? ওদের যে মিসাইল যেটা আছে, ওর মধ্যে আপনি হাতফ 1, হাতফ 2, গৌরী, গজনি, অনেকগুলো নাম আছে, আর অনেকগুলো রেঞ্জ বলা হয়েছে। ওটা একটা মিসাইলের মধ্যে 3টে জিনিস আছে। একটা যেটা ওর মধ্যে বারুদ হয়, যেটা ওটাকে নিয়ে যায়, একটা গাইডেন্স সিস্টেম আছে, তারপরে ওয়ারহেড লাগানো আছে, রাইট? তো ওদের কাছে রেঞ্জ আছে, আপনি ছুড়লে ওর মধ্যে একটা
ওটা আছে আপনার ব্লাস্টিক মিসাইল আছে, আপনি বাটন দাবালে ওই ব্লাস্টিক মিসাইল চলে যায় জায়গায় গিয়ে ওরা ব্লাস্ট করে দেয়। একটা যে ক্রুজ মিসাইল আছে যেটা আপনার মাটির উপরে রাডার অ্যাভয়েড করে যায়। তো পাকিস্তানে যেটা আজকে যেটা অ্যাটাক করলো, এটা ড্রোন অ্যাটাক চলছে, দুদিকে ড্রোন অ্যাটাক, কাউন্টার ড্রোন অ্যাটাক চলছে, রাইট, ইলেকট্রনিক ওয়ারফেয়ারে। ওর মধ্যে ওরা 15টার জিনিস, এর মধ্যে জিনিসটা হলো আমরা যখন গতকাল যখন আমরা আইবি, যারা ওরা চেয়েছিল আমরা পিওকেতে লড়ি, ওরা আইবি ক্রস করে, আমরা 71 বলছে কি আমরা 17-এর পর আইবি ক্রস করলাম, এটা সৎ আছে, যখন আমরা মুরিদকেন ভাওয়ালপুরে অ্যাড্রেস করলাম। ওরাও কি করলো, ওরা পাকিস্তান ইন রেসপন্স কি করলো, ওরাও 15টা জায়গা আপনার ভুজ থেকে নিয়ে আমাদের লে পর্যন্ত রয়েছে। অ্যান্ড এটা কি, এটা 15টা যদি আপনি ভালো করে খতিয়ে দেখেন, আপনি যদি ভুজ গিয়ে থাকেন তাহলে ওখানে একটা ডুয়েল পারপাস এয়ারফোর্স এয়ার সামরিক ঘাঁটি, আমাদের সামরিক ঘাঁটি আছে। আর এই সামরিক ঘাঁটিতে কি আছে, শুধু এয়ারক্রাফট নয়, ওখানে মিসাইল বেসও আছে আমাদের, ওখান থেকে মিসাইল লঞ্চ হয়, রাইট। তো ওরা চেষ্টা করেছিল যে আমাদের যতগুলো মিসাইল লঞ্চ বেস আছে, এটা আমার বলা উচিত নয়, আমি বলবো না বেশি স্পেসিফিক, এখানে আমাকে জিজ্ঞেসও করবেন না। তো ওটা চেষ্টা করেছিল আমাদের এই যে প্রথম লাইন অফ যে আমাদের অ্যাটাক আছে, ড্রোন অ্যাটাক, মিসাইল অ্যাটাক, ওটা পঙ্গু করে দেওয়া। ওরা সাকসেস হয়নি বিকজ আমাদের ডেপথ অনেক আছে। আমরা যদি ফার্স্ট লাইন থিং শেষ হলো, সেকেন্ড, থার্ড রেঞ্জ, ফোর্থ রেঞ্জ আছে আমাদের, মধ্যপ্রদেশে আছে, পশ্চিমবঙ্গে অনেকগুলো জায়গা আছে, রাইট। তো এইটা প্রথম স্টার্ট হয়েছে, আমরা কাউন্টার করেছি আজকে। ওই কাউন্টারের মধ্যে আপনি দেখলেন আজকে আবার একটা ব্রিফিং হলো কি আমরা অনেক জায়গা, এই ব্রিফিং নিয়ে আজকে আমাদের প্রতিবেদন যেটা তৈরি হয়েছে, আমরা এক ঝলক একটু দেখে নিই, ফাঁকে আমরা দেখে নেবো আজকের ভারতের প্রতিহত করা যে ডিফেন্স সিস্টেম, যে কতটা মজবুত ভারতের, কতটা স্ট্রং, তার নমুনা কিন্তু আজকে ভারত দেখিয়েছে। S-400 দিয়ে, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সমস্ত ক্ষেপণাস্ত্র কিন্তু প্রতিহত করেছে। দেখে নেবো সেই প্রতিবেদন। অপারেশন সিন্দুরের পাল্টা জবাব দিতে গিয়ে মিসাইল হামলা চালায় পাকিস্তান। ভারতের 15টি জায়গা লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে পাক সেনাবাহিনী। অবন্তিপুর, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর টার্গেট ছিল পাক সেনাবাহিনীর। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 মাঝ আকাশেই প্রতিহত করে পাক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলা হয় জনহীন অঞ্চলে। Pakistan attempted to engage a number of military targets in northern and western India using drones and missiles. These places included Avantipura, Srinagar, Jammu, Pathankot, Amritsar, Kapurthala, Nal, Jalandhar, Ludhiana, Adhampur, Bhatinda, Chandigarh, Falodi, Uttarlai and Bhuj. These were neutralized by the integrated counter unmanned aerial system and other air defense systems. The debris of these attacks is now being recovered from a number of locations that prove the Pakistani attacks. এরপর আত্মরক্ষার্থে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেমের উপর হামলা চালায় এবং লাহোর সহ বেশ কয়েকটি অঞ্চলে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে যায়। Today morning, Indian Armed Forces targeted air defense radars and systems at a number of locations in Pakistan. Indian response has been in the same domain with the same intensity as Pakistan. It has been reliably learnt that an air defense system at Lahore has been neutralized. ভারতের হাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র, তার ফলেই একদিকে নিখুঁত লক্ষ্যে হামলা চালানো সম্ভব হচ্ছে, বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলিকেই ধ্বংস করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আগে থেকে অনুমান করে মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে। সেনাবাহিনীর দক্ষতার সঙ্গেই অত্যাধুনিক প্রযুক্তির প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী। डिफेंस सेक्टर में तो लगातार नए नए ट्रांसफॉर्मेशंस ये देखने को मिल रहे हैं। ऐसे में क्वालिटी असेसमेंट को फास्ट ट्रैक करना न सिर्फ रेलेवेंट है, बल्कि मैं समझता हूं यह समय की मांग है। उन चेंजेस को देखते हुए यह थीम अपने आप में बहुत ही रेलेवेंट हो जाती है। इतनी इंटरेस्टिंग और रेलेवेंट थीम रखने के लिए भी मैं आप सबको बधाई देता हूं। ভারত আক্রমণ করবে না, কিন্তু আক্রান্ত হলে নিশ্চুপ বসে থাকবে না। দীর্ঘদিন ধরে প্রবাহিত ভারতীয় এই সংস্কৃতির সঙ্গে সঙ্গতি রেখেই পেহেলগাঁও হামলার জবাব দিচ্ছে ভারত। শত্রু বলছে ভারতীয় নাগরিকদের উপর হামলা করে পার পাওয়া যাবে না। নিউজ টাইম। আমরা দেখছিলাম সেই প্রতিবেদন। তবে ভারত কিন্তু অনেক সংযমী। ভারত কিন্তু কোনো সিভিলিয়ান পাক নাগরিকের উপর যাতে কোনো
আক্রমণ না হয়, একদম নিখুঁত ভাবে কিন্তু সেই ড্রোন অ্যাটাক ভারত করেছিল। গতকাল আমরা জানি স্কাল্প মিসাইল, হ্যামার বম, ক্যামিকোজ ড্রোন দিয়ে আক্রমণ করেছিল। 9টা জঙ্গি ঘাঁটি কিন্তু ভারত উড়িয়ে দিয়েছিল উইদাউট এনি ক্যাজুয়ালিটি অফ সিভিলিয়ান। কিন্তু পাকিস্তান সেই সংযম দেখাতে পারছে না। তারা কি করছে, এখনো পর্যন্ত তারা কিন্তু গোলাগুলি, মর্টার সেল সমস্ত ছোড়া ছুটছে এবং এখনও ভারতের 16 জন মহিলা সহ, তার মধ্যে মহিলা শিশু সহ 16 জন মানুষ প্রাণ হারিয়েছে কাশ্মীরের বিভিন্ন নিয়ন্ত্রণ রেখা বরাবর। আমরা এই মুহূর্তে দেখছি জম্মুর সেই ছবি যেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, পুরোপুরি ব্ল্যাক আউট, বাজে সাইরেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জম্মুর আকাশে পাকিস্তানের ড্রোনও দেখা গেছে। আরও একবার চেষ্টা করা হচ্ছিল যে ভারতের উপর আক্রমণ চালানো। শ্রীবাস্তব সাহেব, আমি একটু এই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনার কাছে জানতে চাইবো, যেটা S-400, পাকিস্তান কি জানতো না ভারতের হাতে S-400 আছে? আমরা যদি ক্ষেপণাস্ত্র, ছুরি বা ড্রোন দিয়ে আঘাত হানার চেষ্টা করি, ভারতের এই সিস্টেম এখন এতটাই স্ট্রং যে কোনো সময় প্রতিহত করতে পারে। এবং যেভাবে ভারত তৈরি ছিল, প্রস্তুত ছিল, এটা তো একটা বলার মতন বিষয়। অস্ত্র তো থাকবে, কিন্তু ইন্টারসেপশন এটা সব থেকে বড় বিষয়। যদি বলেন একবার। দেখুন, আমি এক শব্দেই বলে দেবো, এটা শেষ করে দেবো, বিকজ এর মধ্যে আছে ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি, যেটা শুধু আমেরিকার কাছে ছিল। রাইট। ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি ইন্ডিয়ার কাছে কি করে এসছে, ইন্ডিয়া কি করে ওরা ইস্তেমাল করছে, আমিও সারপ্রাইজ আছি, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। কেন যে আমাদের মাইন্ডসেট আজকে 30 বছর আগে যেটা যুদ্ধ হয়েছিল, যার মধ্যে বডি কাউন্ট আছে, যার মধ্যে জমি আমরা দখল করব, এইটা নিয়ে আমরা বড় হয়েছিলাম। কিন্তু এইটা যেটা ওয়ার হয়েছে আজকে, যা দেখিয়েছে ইন্ডিয়া, এর মধ্যে ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি যেটা শুধু অ্যান্ড শুধু আমেরিকা ডোমেনে ছিল, ওটা ইন্ডিয়া নিয়ে এসছে। দ্যাট ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন কি করে ডিফেন্স হয়, ওটা 3টে ইউনিট আছে। একটা রাডার আছে, ডিপ লুকিং রাডার, আর রাশিয়া, আমেরিকা আর নাটো কান্ট্রির কাছে অনেক ডিপ লুকিং রাডার, 2000 কিলোমিটার, 3000, 5000 কিলোমিটার, পুরো বিশ্বে ওরা এত ইন্টিগ্রেটেড করেছে, ওরা বুঝতে পারে কোথায় কী আছে। আমাদের কাছে ছিল কিনা আমি এটা বলবো না। দ্যাট ইজ পয়েন্ট 1। ওটা ডাটার করার পর কোনটা হোস্টাইল, এটা সব থেকে বড় হয়। এর মধ্যে বলা হয় IFF, আইডেন্টিফাই ফ্রেন্ড অর ফো। একটা জিনিস উড়ছে, ওটা আমাদের না দুশ্মনের, এটা আমরা জানি না। তো ওখানে একটা কোয়ালিটি দেখা আছে, ওটা ক্রিটিক্যাল জিনিস, IFF এর আইডেন্টিফিকেশন হয়েছে। তো ওরা একটা ডাটা নিয়ে একটা প্রসেসিং ইউনিটে দিয়ে দেয়, আর ওখানে সুপার কম্পিউটার ওরা কম্পিউট করে কে এই যে ফ্লাইট আমাদের আসছে, গাইডেড মিসাইলগুলো আসছে, এই ব্লাস্টিক মিসাইলের স্পিড কী আছে, কোন রোড আছে, কোথায় কী পৌঁছবে, আর ওইটা ইমিডিয়েটলি পাস করে দেয় আপনার মিসাইলকে। এই মিসাইল সিস্টেম আপনি দেখবেন ইরান অ্যান্ড ইসরায়েলের যুদ্ধে আপনি 3 স্টেজে দেখেছেন, অ্যারো, ডেভিড স্লিং অ্যান্ড আয়রন ডোম। রাইট, বিন্দুটা ভেরি কস্টলি। ইসরায়েল যেমন আয়রন ডোম ব্যবহার করা হয় যাতে কোনো শত্রুপক্ষ তাদের আঘাত আনার আগে আয়রন ডোমে আটকে যাবে। লাস্ট, ইয়েস স্যার, ওটা লাস্ট স্যার। কিন্তু এই জিনিসটা ওদের তো একটা ছোট দেশ ইরান, ইসরায়েল, আমাদের তো কোথায় থেকে কোথায় এটা কোত্থেকে এনেছে এরা, আমি তো ভাই সারপ্রাইজ আছি। অ্যান্ড আই স্যালুট দেম, যারা আমাদের ডিফেন্স মডার্নাইজেশনে কথা বলেছে, যারা এই জিনিসগুলো ইন্ডাক্ট করেছে, ডেফিনেটলি দে ডিজার্ভ আমাদের দেশের তরফ থেকে আমরা ওদেরকে আরও একবার আজ কিন্তু মানে ভারত কিন্তু আরও একবার পাকিস্তানে ঢুকে হামলা করে চলে এসছে, কারণ লাহোরে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম শেষ করে দিয়েছে হারপি ড্রোন। আমি এই বিষয় নিয়ে একটু আমাদের যারা রাজনৈতিক অতিথি আছে তাদের কাছে জানতে চাইব সঞ্জিত বাবু। তার আগে আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, শুধু জম্মু নয়, এই মুহূর্তে অমৃতসর, পাঞ্জাব, রাজস্থান পুরোপুরি ব্ল্যাক আউট, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানেও কিন্তু বাজছে সাইরেন, কারণ যে কোনো সময় হামলার আশঙ্কা আছে এবং ভারতের সেনাবাহিনী পুরোপুরি তৈরি এই হামলার মোকাবিলা করার জন্য। সমৃদ্ধা, যেটা জানতে চাইব যে পাকিস্তান চেষ্টা করছে রিটালিয়েট করার, যে কোনোভাবে ভারতকে যাতে আঘাত হানা যায়, কিন্তু আমরা দেখেছি গতকাল সেই হামলা প্রতিহত করেছে। আজ জম্মুতে আবার চেষ্টা হচ্ছে, সেটাও প্রতিহত করছে। প্রধানমন্ত্রী লাস্ট কয়েকদিন আমি শুনেছি যে দিন রাত এক করছেন কিভাবে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া যায়, এবং প্রত্যেক দিন কোনো না কোনো সেনাপ্রধানের সঙ্গে, নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তিনি বৈঠক করছেন। অর্থাৎ পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে হবে। ভারত কতটা তৈরি অস্ত্রশস্ত্রের দিক থেকে?
ভারত তৈরি এবং সবথেকে বড় যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি কথা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া হবে যেটা সারা বিশ্ব দেখবে। আমরা দেখতে পাচ্ছি এবং সারা বিশ্ব দেখছে। আর এখন পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি হুলুস্থুলুস পড়ে গেছে পাকিস্তানেতে, তার কারণ কি? পাকিস্তানের না তাদের সৈন্য আছে, যতই তারা লড়াই করার চেষ্টা করুক, আজকে আমাদের দেশের যে ক্ষমতা পাকিস্তান তার কাছে কিছুই নেই। তো যে জায়গা থেকে লড়াইটা হচ্ছে, আজকে যদি আপনারা জানেন ভারত সবসময় একটুখানি সংবেদনশীল এবং একটু সংযমী, তারা নাগরিকদের উপরে যাতে কোনো সিভিলিয়ানদের উপরে কোনো আক্রমণ না হয়, কিছু করে না। কিন্তু পাকিস্তান যে জিনিসটা করছে সেই জায়গাটা থেকে আমরা বিশ্বের দরবারে আমাদের যে প্রতিশ্রুতি, যে কথা নরেন্দ্র দামোদর দাস মোদিজি বলেছেন সেই অনুপাতেই কাজ হচ্ছে। তবে শত্রুপক্ষকে উচিত শিক্ষা দিতে হবে। এখন একটাই কথা পাকিস্তানের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে কি অ্যাকশন ইমোশন কাশোলা, আর পাকিস্তানে পড়েছে সিঁদুরের গোলা। তো এই গোলার পরে পাকিস্তান কি করবে? পাকিস্তানের সেই উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। এখন যেটা করবে সেটা হচ্ছে কি ওই একটু আধটু এগিয়ে আসবে, যা কিছু করার একটুখানি ডিফেন্স করার চেষ্টা করবে। পাকিস্তানের সেই মেরুদণ্ড নেই। আর এখানে আমাদের ভারতীয় সৈন্যরা যতটা এগিয়ে আছে সেখানে তাদের পরিকাঠামোর দিক থেকে অনেক অনেক পিছিয়ে, কিন্তু কাগজে এবং মিডিয়াতে অনেক রকম ফুলিয়ে ফেপিয়ে অনেক রকম কথা বলা হয় পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে। আরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদিজি। এখন যেভাবে সৈন্যরা যেভাবে কনফিডেন্স লেভেল অনেক হাই, তো সেই জায়গা থেকে পাকিস্তান কিছুই করতে পারবে না। হ্যাঁ, তবে শত্রুপক্ষকে কখনোই হালকাভাবে নিতে নেই। কিন্তু পাকিস্তান এই মুহূর্তে নিজেদের দেশেই তো মানে সাধারণ মানুষ আতঙ্কিত। তাদের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সেখানেই আজকে একের পর এক বিস্ফোরণ হয়েছে এবং বলা হচ্ছে যে বালুচিস্তানের যারা লিবারেশন আর্মি তারাই হয়তো অ্যাটাকগুলো করেছে এবং পাক সেনার অনেক গাড়ি বলুন বা সেনাবাহিনী বলুন বা তাদের ঘাঁটি বলুন আক্রমণ করেছে বালুচিস্তানের লিবারেশন আর্মির। এবং পরপর নিজেদের দেশেই তারা এখন এমন পরিস্থিতির মধ্যে হয়েছে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসে। এই মুহূর্তে আবার আরও একটি খবর আসছে যে রাজস্থানেও পরপর মিসাইল হানা শুরু হয়েছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, যে জায়গাটায় পাকিস্তান হচ্ছে মুখে মারিতাং জগৎ, মুখে মারিতাং জগৎ মানে মুখে অনেক বড় বড় কথা বলবে, তাতে কিছু এসে যাবে না। তার কারণ হচ্ছে ভারতবর্ষ এখন যেভাবে তৈরি হয়েছে সেখানে এরা তো মানে কি বলবো যে কিছুই করার ক্ষমতা নেই, কিন্তু এই মুখে মারিতাং জগৎ নিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে। কিন্তু আজকে পাকিস্তান নিজে গৃহযুদ্ধেতে মানে নিজেদের ঘরেতে যেভাবে মানে তারা খান খান হয়ে যাচ্ছে, সেখানে ভারতের সাথে লড়ার বদলে তারা নিজেদের অস্তিত্বই বাঁচাতে পারবে না। একদম একদম ঠিক। এই অস্তিত্ব বাঁচাতে গেলে এখন পাকিস্তানের আত্মসমর্পণ করা উচিত। আর সর্বপ্রথম পাকিস্তানের উচিত শিক্ষা এখান থেকে নেওয়া উচিত, জঙ্গি ঘাঁটিগুলোকে নিজেদেরকেই ধ্বংস করে দেওয়া। এবং একদম একদম অপারেশন সিন্দুর যে এখনো শেষ হয়নি, প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু আজ আরও একবার মনে করেছেন, অর্থাৎ অপারেশন সিন্দুর 2 হয়তো যে কোনো দিন যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে। আমি একটু দেবব্রতর কাছে জানবো, দেবব্রতদা মানে এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশগুলো যেভাবে একের পর এক মানে আমাদের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যদি আমি বর্ডারটা দিই, বিশেষ করে বাংলাদেশ এই মুহূর্তে এমন জায়গায় একটা রয়েছে এবং একটা আশঙ্কা করা হচ্ছে, এই জন্য আমাদের পশ্চিমবঙ্গকে একটা সেন্সিটিভ জোন হিসাবে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে। এবং খুব কারণ শুধু তাই নয়, একদিকে নেপাল, একদিকে চীন, একদিকে বাংলাদেশ, ভুটান সবাই রয়েছে, অর্থাৎ অত্যন্ত সেন্সিটিভ লাইন অফ কন্ট্রোল রয়েছে, নিয়ন্ত্রণ রেখা রয়েছে। সেখানে ভারতের অঙ্গরাজ্য হলেও পশ্চিমবঙ্গকেও যথেষ্ট সতর্কতামূলক অবস্থা নিয়ে চলতে হবে। আমি বলছি না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো করছেন না, কিন্তু তিনি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন, বলেছেন সমস্ত ছুটি ক্যান্সেল হয়ে গেছে, একটা এমন এমার্জেন্সি সিস্টেম। এবং আজ সর্বদল বৈঠকেও আপনাদের প্রতিনিধি ছিলেন যারা সম্পূর্ণভাবে আস্থা রেখেছেন প্রধানমন্ত্রীর উপর। সুতরাং এই পরিস্থিতিতে কিভাবে দেখছেন? দেখুন, এক মিনিট এই মুহূর্তে সবথেকে বড় খবর, জম্মু, পাঞ্জাব, রাজস্থানে ব্ল্যাক আউট, জয়সালমীরে পরপর বিস্ফোরণের শব্দ, আবারও S-400 খেলা, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের F-16 বিমান নামালো ভারত, পাকিস্তানে F-16 বিমান নামালো ভারত, মানে আবার একটা এয়ার স্ট্রাইকের দিকে যাচ্ছে ভারত।
এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তান যেহেতু জম্মুর ওপরে আক্রমণের চেষ্টা হচ্ছে, তার পাল্টা আক্রমণ ভারত এই মুহূর্তে আবার শুরু করেছে, অর্থাৎ এয়ার স্ট্রাইক। S-400 দিয়ে সমস্ত ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি F-16 বিমান দিয়ে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণে ভারত নেমে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই খবর আসবে, অর্থাৎ যে লড়াই তারা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তানকে, তার পাল্টা জবাব কিন্তু ভারত দিতে তৈরি। এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের এয়ারফোর্স, ভারতের নেভি, ভারতের আর্মি, তারা সবাই কিন্তু আবার নেমে পড়েছে এই সমস্ত হামলার জবাব দিতে। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আসেনি, কিন্তু সূত্র মারফত আমরা যেটুকু জানতে পারছি এই লড়াই এই মুহূর্তে শুরু হয়েছে। এবং এই মুহূর্তে রাজস্থানে পাকিস্তানের F-16 বিমান হয়তো ঢুকে পড়েছে বলা হচ্ছে, কিন্তু তাকে প্রতিহত করছে S-400। অর্থাৎ গতকাল রাত্রে যে কাজ করেছে S-400, এখন আবার সেই একই সিস্টেম, একই রকমভাবে তাদের সমস্ত এয়ার স্ট্রাইক, মিসাইল, ড্রোন সমস্ত কিছু আটকে রাখা হয়েছে। দেবব্রতদা, ছোট্ট করে আপনার বক্তব্য নেব। দেখুন, 22 এপ্রিল যে চ্যালেঞ্জটা ওরা দিয়েছিল মোদিকে বলে, শুধু তো মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জটা দেয়নি, দিয়েছিল 140 কোটি ভারতবাসীকেও। এখন আমাদেরও কিছু দায়িত্ব এখানে রয়েছে। দেখুন, আমরা যে পাকিস্তান যে লড়াইটা করছে একটা ফিজিক্যাল লড়াই, যে ফিজিক্যাল লড়াইটা আমাদের সেনাবাহিনী যা রয়েছে, মাননীয় শ্রীবাস্তব সাহেব যেটা বললেন ক্যাপ্টেন, যে সেটা আমাদের সেনাবাহিনী আগে রুখে দেবে এবং যোগ্য জবাবও দেবে। কিন্তু যে সাইকোলজিক্যাল লড়াইটা ওরা চেষ্টা করেছিল, আমাদের মধ্যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্বটা ওরা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে তাদের ধর্মীয় পরিচয় ইত্যাদি জেনে এইভাবে আমাদের মধ্যে যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্বটা তৈরি করার চেষ্টা করেছিল, সেটা 140 কোটি ভারতবাসী তার কিন্তু যোগ্য জবাবও দিয়ে দিয়েছে। এই যে স্ট্রাইকটা হলো, আমরা দেখতে পেলাম সারা ভারতবাসী লোক আমাদের এখন ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা দেশ লড়ছে। আমার কাউকে পছন্দ অপছন্দ নাও হতে পারে, কিন্তু আমাকে সমজিতের সাথে আমার দ্বিমত থাকবেই, আগামী দিনেও হয়তো থাকবে। কিন্তু এখন দেশের স্বার্থে আমরা যখন লড়াই করছি, আমরা এক প্রাণ একতা হয়ে আমার সমস্ত যে রাষ্ট্রনায়করা রয়েছে তাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে। এবং আমরা যে সাধারণ মানুষ রয়েছে, এই যে শ্রীবাস্তব সাহেব বলে এই যুদ্ধটা আরও দীর্ঘদিন হয়তো চলবে, কিন্তু সেই চলবে তার মধ্যে আমাদের যে দায়িত্বগুলো পড়ে, আমাদের দেশকে, দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা বিভিন্নভাবে কেউ ফেক নিউজ ছড়ায়, তাদেরকে কাউন্টার করা, এগুলো আমাদের দেখে রাখতে হবে। কিন্তু দেশের স্বার্থে আমাদের আরও হয়তো অনেক কুচ্ছ সাধন করতে হতে পারে, অনেক হয়তো ত্যাগ স্বীকার করতে হতে পারে। এইগুলোকে আমাদের সাধারণ মানুষ হিসেবে দেবব্রতদা যেটা বলছেন এই মুহূর্তে খুব ভালো লাগলো, যে কোনো রাজনৈতিক তরজা নয়, এই মুহূর্তে সবাইকে এক হাতে এক হয়ে এই লড়াইয়ের সঙ্গে থাকতে হবে, দেশবাসীর সঙ্গে থাকতে হবে, দেশের সরকারের সঙ্গে থাকতে হবে। না, ছোট্ট করে একই কথা বলবো, সেটা হচ্ছে কি, সর্বপ্রথম আগে দেশ থাকতে হবে, রাজনীতি থাকবে অবশ্যই, কিন্তু দেশকে আগে থাকতে হবে। দেশ থাকলে তো রাজনীতি হবে, এখানে কোনো রকম সকলকে এক হতে হবে, কারণ আমরা ভারতবাসী। বেশ, খুব ভালো লাগলো সঞ্জিতদার বক্তব্য। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, কারণ এই মুহূর্তে একটা এমন সিচুয়েশান, যে কোনো মুহূর্তে হয়তো আবার পাকিস্তান আক্রমণের চেষ্টা করবে, ভারত প্রতিহত ইতিমধ্যেই করেছে, হয়তো তারও পাল্টা স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর, উত্তর নেব শ্রীবাস্তব সাহেবের সঙ্গে থাকুন। আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। জানিয়ে রাখি এই মুহূর্তে পাঞ্জাব, রাজস্থান, অমৃতসর, জম্মু, পাঠানকোট, জলন্ধর সব জায়গায় কিন্তু পুরোপুরি ব্ল্যাক আউট, বাজছে সাইরেন এবং হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ আমরা জানি যে পাকিস্তানের ফাইটার জেট F-16 বেশ কিছু জায়গায় ঢুকে পড়ার চেষ্টা হচ্ছে এবং তাকে প্রতিহত করছে আমাদের S-400। এবং এটা বলে রাখি, গতকাল রাত্রে তারা ভারতের 15টি জায়গায় চেষ্টা করেছিল আমাদের সামরিক ঘাঁটিকে আঘাত হানার, তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে, কিন্তু সেখানেও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করে এবং তাদেরকে থামিয়ে দেয়। তাদের পাল্টা উত্তর লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ধ্বংস করে দেয় আমাদের হারপি ড্রোন। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জয়সালমীরে পুরোপুরি ব্ল্যাকআউট হয়ে গিয়েছে, সেখানেও যুদ্ধবিমান দিয়ে যুদ্ধর প্রস্তুতি প্রায় তৈরি হয়ে গেছে। সেখানে S-400 ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তাকে প্রতিহত করার চেষ্টা করছে। আমি শ্রীবাস্তব সাহেবকে জানতে পারবো, শ্রীবাস্তব সাহেব, মনে হচ্ছে যেন সত্যি এবারে ওয়ারটা শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত ছিল হচ্ছে খেপে খেপে লড়াই, এবার মনে হচ্ছে যে দুপক্ষের সমানে সমানে লড়াই হবে। কীভাবে দেখছেন
আর এখনকার বর্তমান পরিস্থিতি? দেখুন, প্রথমে আমি আপনাকে বলে দিই, এটা রিমাইন্ড করছে আমাদের 1971-এ এরকমই পাকিস্তান স্টার্ট করেছিল 1971 যুদ্ধে অফিসিয়ালি বাই লঞ্চিং অ্যাটাক অন দ্য ফরওয়ার্ড বেসিস, এয়ার বেসিস। আর ওর রেজাল্ট আপনি জানেন, 7 দিনের মধ্যে ওরা শেষ, নাম্বার 1। নাম্বার 2, এই রাত্রিবেলা থেকে এই অ্যাটাকের কোনো বিজনেস নয়, বিকজ আজকাল যে ডিজিটাইজ যুগ আছে, ওখানে দিনের বেলাও আপনি অ্যাটাক করবেন, সেম রেজাল্ট পাবেন আপনি। কিন্তু রাত্রিবেলা কেন প্রেফার হচ্ছে? বিকজ ও সময় মানুষগুলো বাড়িতে আছে, তার মানে কোল্যাটারাল ড্যামেজ, যেটা সিভিলিয়ান ড্যামেজ বলছি আমরা, ওটা হচ্ছে না। নাম্বার 3, এটা এখন মেনশন হল, আমি জানি না এফ সিরিজ আছে কি জেএফ সিরিজ আছে, এয়ারক্রাফট পাকিস্তানে যদি যেটা ওরা পেয়েছে আমেরিকা থেকে, ওর একটা ইতিহাস আছে, ওরা নিয়েছে। অ্যান্ড আমেরিকা প্রত্যেক বছর $50 মিলিয়ন ওদেরকে দিত এড, কি তুমি এই যেটা সিরিজ আছে এয়ারক্রাফট, তুমি এটা রিপেয়ার করে রাখবে, রাইট? কিন্তু ওটা কমিয়ে দিয়ে এরা 40-তে নিয়ে এসছে। ওরা বলছে কি আমাদের পয়সাটা কম হয়ে গেছে। এই এফ সিরিজ হাতিয়ার যেটা করেছে, আপনি মনে রাখবেন বালাকোটে সেম একটা রিউমার উঠেছিল যে আমাদের এয়ারক্রাফট যেটা একটা F-16-কে ডাউন করে দিয়েছে, ওটা পরে এটা ডিনাই হয়েছে। তো আজকে যে এফ সিরিজ, এটা পাকিস্তানকে একটা ক্লজ দেওয়া হয়েছিল দ্যাট আমাদের এফ সিরিজ তুমি তো একটা ডোনেশনে পেয়েছো, কিন্তু ওটা ইস্তেমাল যদি করবে তাহলে আমাদের এটা পারমিশন নেবে। তাহলে আমেরিকা কি F-16 যেটা হাওয়াই জাহাজ আছে, বিমান আছে, সামরিক বিমান, ওটা যখন আজকে পাঠিয়েছে, ওদের পারমিশন আছে কিনা আমরা জানি না, কিন্তু ওদের কতগুলো ইলেকট্রনিক সিস্টেম আছে যার কন্ট্রোল আমেরিকাতে আছে। তাই এর কতগুলো এফিসিয়েন্সি হবে, কতগুলো ওরা ডিসচার্জ করতে পারে মিসাইল অ্যান্ড গাইডেড মিসাইল আমাদের উপরে, এইটা আমাদের একটা সন্দেহ আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। কালকে যখন আমরা বুঝতে পারবো এটা জেএফ সিরিজ না এফ সিরিজ, না মানে আমি আপনাকে জানাচ্ছি শ্রীবাস্তব সাহেব, যে আপনার যে এফ সিরিজের 17 এই মুহূর্তে 16 না, আরও অত্যাধুনিক 17 তারা আক্রমণের চেষ্টা করেছিল, তাতে 1 জোড়া যুদ্ধ বিমানকে কিন্তু ভারত প্রতিহত ইতিমধ্যেই করেছে। অর্থাৎ আপনি যেটা বলছিলেন এফ সিরিজের কথা, সেই এফ সিরিজ বিমান নিয়ে কিন্তু ওরা স্ট্রাইক করা শুরু করেছে। দেখুন, আপনাকে স্পষ্ট বলে এটা যে কোনো আমরা যে বিমান কিনি, যে প্ল্যাটফর্ম বলি এরিয়াল প্ল্যাটফর্ম, এই এরিয়াল প্ল্যাটফর্মে আমাদের সুপ্রিম কোর্টে গিয়েছিল রাফাল কেস, রাইট? অনেকগুলো কথা বলা হয়েছিল। আর আমার মনে আছে এইটা চিফ জাস্টিস গোগোই ছিলেন, ওনার ভাই ছিল এয়ার মার্শাল। ওরা এটাই ডিটারমাইন করতে পারেনি কি ওই এয়ারক্রাফট যেটা আমরা কিনছি এটা 4.5 না 5th জেনারেশন এয়ারক্রাফট। এটা অনেকগুলো কমপ্লিসিটি আছে, তাই জন্য আমি 16, 14, 15, 16, 17 আমরা বলছি না। এটা আমরা বলছি একটা আমেরিকান টেকনোলজি ওয়েপন আছে, সিস্টেম আছে, এরিয়াল প্ল্যাটফর্ম, ওরা আজকে ইস্তেমাল করেছে নিশ্চয়ই। কেন যে প্রথম দিনেই ওরা যতগুলো ফরওয়ার্ড এয়ার বেস ছিল পাকিস্তানের মধ্যে, ওরা হাওয়াই জাহাজকে পেছনে করে দিয়েছিল। পাসনিতে আপনি মনে আছে, এটা মারাকান কোস্টে আপনার নেভাল বেস ছিল, ওখানে দিয়ে দিয়েছিল, রেখে দিয়েছিল। আর ওখান থেকে ওরা এখন আজকে এসছে। তার মানে রেডিয়াস অফ অ্যাকশন যেটা আছে, কত দূর ওটা যেতে পারবে, কত জায়গা ওরা স্ট্রাইক করতে পারবে, এটা ইম্পর্টেন্ট। আপনাকে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার কি মনে হয় না ভারত পাল্টা বিমান অর্থাৎ এয়ার স্ট্রাইক করার জায়গায় এখন চলে গেল? কারণ আমরা জানি যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বা রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী বারবার বলছিল যে আমাদের অপারেশন সিন্দুর এখনও কিন্তু চলছে, এমন নয় যে শেষ হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তান যদি সংযমী না হয়, আমাদের উপরে আক্রমণের চেষ্টা করে, যদি শিক্ষা না নেয়, তাহলে কিন্তু আমরা পাল্টা আবারও আঘাত হানতে পারি। তো এখন যে পরিস্থিতি বর্তমানে চলছে, যেভাবে তারা আমাদের জম্মু, পাঠানকোট, পাঞ্জাব, রাজস্থান, অমৃতসর, জলন্ধরে আক্রমণের চেষ্টা করছে, এয়ার স্ট্রাইক করার চেষ্টা করছে, ভারতের হাতেও তো রাফায়েল রয়েছে, সুখোই রয়েছে, মিরাজ রয়েছে, জাগুয়ার রয়েছে। তা ভারত কি এই মুহূর্তে আবার একটা পাল্টা রিটালিয়েট করতে পারে? দেখুন, ওরা আক্রমণ চালিয়ে যাবে, আমরা ওটা রিটেলিয়েট করব। এটা আমরা বলি ডগ ফাইট, রাইট? প্লেন টু প্লেন যখন যুদ্ধ হয়, আর আপনাকে এটা জেনে আশ্চর্য হবে বা এটা গর্ব হবে, আমাদের বাঙালি ফাইটার পাইলট যারা আছেন, ওরা আমাদের সব থেকে সেরা ফাইটার পাইলট, ওটা বাংলাদেশে হোক বা আমাদের হোক, এই যাদের শরীরে যেটা বাঙালি রক্ত আছে, দে আর দ্য বেস্ট ফাইটার পাইলট ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ইতিহাস দেখে নিন, 1965 দেখে নিন, 71 দেখে দিন। এই বাংলার মুক্তিযোদ্ধারা যারা এয়ারফোর্স বানিয়েছিলেন, দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলছি আপনাকে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। নাম্বার 1। নাম্বার 2, এটা প্যাকেজ হয়। আপনার যখন এখন পাকিস্তান এখন ওখান থেকে পাঠিয়েছে, একলা প্লেন পাঠায় না এরা, ওটা ওর মধ্যে একটা প্যাকেজ, এয়ার ডিফেন্স প্যাকেজ আছে, ওর মধ্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপ্রেশন আছে, ওর মধ্যে স্কট আছে, ওর মধ্যে বম্বার আছে, তাই জন্য বলছি না মাল্টি রোল প্ল্যাটফর্ম হয়। আর এটা মেশিন ইজ নট ইম্পর্টেন্ট স্যার, ইট ইজ দ্য পাইলট হু আর ইম্পর্টেন্ট, দেয়ার ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট।
আজকে ওরা অ্যাটাক করেছে, আমার মনে হয় না আমরা আমাদের টেক অফ করবে, ওরা চলে যাবে, আমরা ফেরত আসবে, নাহলে আমরা চেঞ্জ করবো। ওকে, রাইট। কিন্তু এটা চলবে এখন, এটা ফেভারেবল এয়ার সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট। যতদিন ওদের এয়ার জিনিসগুলো ডিগ্রেড না হয়, শেষ না হয়, আমরা গ্রাউন্ড অপারেশনটা বাড়াবো না। তার মানে দেখুন, আমাদের একটা মাইন্ডসেট আছে, মহাভারত যুদ্ধ থেকে আমরা বডি কাউন্ট দেখতে চাই, আমরা মাটি দেখতে চাই, কি আমরা কত হাজার কিলোমিটার, কত 100 কিলোমিটার আমরা পাকিস্তানের ভিতর গিয়ে ওকে দখল করেছি। যতদিন ওইটা আমরা দেখবো না, ততদিন ওই আপনারা জানেন, এই আমাদের কি নাম ছিল, এই পাণ্ডবের যে দ্রৌপদী ছিলেন, উনি বলেছিলেন তোমরা আমাকে বেইজ্জত তো করছো, কিন্তু যতদিন আমি দুর্যোধনের রক্তটা যদি আমি না দেখি নিজে চোখে, আমি শান্ত হব না। এই যারা যে সুদূর মোছা হয়েছে আমাদের মহিলাগুলো, আমাদের মা বোনের, ওদের এই যা হবে পাকিস্তান, ওটা তো পাকিস্তান যে ভয়ে কাঁপছে এনে কোনো সন্দেহ নেই। কারণ পার্লামেন্টে একজন এমপি আজকে প্রায় কেঁদে কেঁদে বলছেন যে ভারতের হাত থেকে পাকিস্তানকে বাঁচান। শুধু একজন এমপি নয়, একজন সাধারণ নাগরিক, পাক নাগরিক, তিনিও বলছেন যে কোনো সন্দেহ নেই পাকিস্তানের ঘরে ঢুকে ভারত তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে শেষ করে দিয়ে গেছে। আমরা শুনবো সে দুটো বাইট। है तो गोल्ड मेडल लेके आई है एक्सरसाइज में करके, तो इसलिए जनाब स्पीकर ये बात वाजा कर देनी चाहिए, हमारी कौम यकजा है। मैं इन सब से कहूंगा कि मिल के चलो और अपने रब से रजू करो। रब काबा, हम तेरे आगे दरख्वास्त करते हैं, इस मुल्क की हिफाजत फरमाना जो तूने हमें अता किया है, और ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआओं का है। आपने कायदे आजम को इंग्लैंड में मुलाकात की, ख्वाब में आए और उनको कहा कि जाओ वापस और जाके पाकिस्तान का मामला हल करो। आप खान अफकलात को ख्वाब में आके ये हुक्म दिया कि तुमने पाकिस्तान की सरना ये मुल्क बन के रहेगा, और तुमने तो ये ऐसा बड़ा मौजज़ा है कि अल्लाह पाक ने ये हमें अता किया है, और अल्लाह पाक इस मुल्क की हिफाजत फरमाएंगे। दुनिया में जहां भी देखें शायद हमारी कमी है, हम मजबूर हैं, हम गुनाहगार हैं, लेकिन रब काबा हम तेरे हबीब के उम्मती हैं, खुदा का वास्ता हमसे रहम का भला फरमा। आप चले जाएं, उधर फिलिस्तीन भी चले जाएं, कश्मीर में चले जाएं, जहां भी जाएंगे मुसलमानों के साथ वो ऐसे रो रहा है जो हम सोच भी नहीं सकते हैं। तो तू हमें माफ कर दे, हम तेरे आगे सर झुकाते हैं, माफी मांगते हैं। नहीं, इसमें दो राय नहीं है मौला कि हम बड़े गुनाहगार हैं, लेकिन तेरी रहमत बहुत वसी है, तू रहमत का एक जर्रा भी भेजेगा हमारी तरफ तो इंशाल्लाह हमारी कामयाबी होगी। और दुआ करते हैं रब काबा कि इस मुल्क की हिफाजत फरा और हमें दुश्मनों। पाक नागरिक की बोलছেন শুনবো। कल रात इंडिया ने पाकिस्तान के ऊपर 24 मिसाइल हमले किए, और हैरानगी की बात यह है कि तकरीबन सारे मिसाइल अपने टारगेट के ऊपर जाके लगे। इंडिया ने जो टारगेट सेट किया हुआ था, इंडिया ने वो टारगेट अचीव किया। और इससे बढ़ के हैरानगी की बात यह है कि पाकिस्तान का दिफाई निजाम, हमारा डिफेंस सिस्टम एक भी मिसाइल को इंटरसेप्ट नहीं करता, एक भी मिसाइल को हम रोक नहीं सकते। सारे हमले हम रोकने में नाकाम रहे। एग्जैक्ट जो इंडिया ने टारगेट अचीव करना था वो अचीव किया है। वो जो कहते हैं ना कि इंडिया ने घुस के मारना था, इंडिया ने वाकई घुस के मारा, और हम उसके मिसाइलों को रोक नहीं सके। ये हकीकत है। अब इसको आप ये मत कहें कि जी आप इंडिया की तारीफ कर रहे हैं, ये कर रहे हैं, वो कर रहे हैं। भाई जो हकीकत है वो हकीकत है। आप सुनते आ रहे हैं कि ईरान 200 मिसाइल फायर करता है, 400 मिसाइल फायर करता है, 1000 मिसाइल फायर करता है, और इसराइल के अंदर जाके एक आदि गिरता है, बाकी सारे के सारे इसराइल इंटरसेप्ट कर लेता है। ऐसा मजबूत दिफाई निजाम है इसराइल का। लेकिन हमारे पास देख लो, 24 मिसाइल छोड़े हैं इंडिया ने, और एक भी नहीं हम रोक सके। और हैरानगी की बात यह कि अभी इंडिया ने किसी फौजी तनसीबात को निशाना नहीं बनाया। अभी इंडिया ने हमारे किसी छोमनी के ऊपर, कैंट के ऊपर या किसी ऐसी हसास जगह के ऊपर अटैक नहीं किया। यही 24 के 24 मिसाइल अगर हमारे किसी हसास जगह के ऊपर टारगेट किए जाते तो अब तक तो प्रोग्राम बढ़ चुका होना था। यही अगर GHQ के ऊपर फेंका गया होता तो प्रोग्राम बढ़ चुका होता, या यही किसी और हसास जगह के ऊपर मिसाइल गिराए जाते तो किसने रोकने थे? हम तो रोक ही नहीं सके भाई, एक भी मिसाइल नहीं हम रोक सके। दूसरी अफवाहें ये फैलाई जा रही थी, सारी रात को पाकिस्तानी मीडिया लगा हुआ था, सोशल मीडिया के ऊपर तमाम झूठ पॉलिसी लगे हुए थे, वो पाकिस्तान ने इंडिया के जहाज गिरा दी हैं। वो सारी पिक्चर्स मैंने देखी, कोई 8 महीने पुरानी है, कोई 3 साल पुरानी है। हमने इंडिया का वो जनरल हेडक्वार्टर गिरा दिया, पता नहीं क्या गिरा दिया।
वो मैंने सर्च किया, वो भी फेक न्यूज फैलाई हुई है। সাধারণ একজন পাক নাগরিক নিজেই স্বীকার করছেন যে পাকিস্তানের সেনার কি অবস্থা, অর্থাৎ ভারত যে ঢুকে যেভাবে আক্রমণ করে শুধু জঙ্গি ঘাঁটিগুলোই মেরেছে সেটা কিন্তু খুব স্পষ্টভাবে পাক নাগরিক হিসেবে স্বীকার করে নিচ্ছেন। এবং আরও একজন পাক পার্লামেন্টে একজন এমপি তিনিও কিন্তু স্বীকার করছেন। শিবাস্ত সাহেব, মানে ওদের নিজের দেশেই পাক সাধারণ মানুষ নিজেদের সরকার নিজেদের সামরিকের বাহিনীর উপর বিশ্বাস রাখতে পারছেন না, তারা তাহলে কি করে ভারতের সঙ্গে যুদ্ধ করবে? দেখুন, এটা টাইম গতকাল যেটা হয়েছিল ওটা আমরা উল্লাস করেছি, ওইটা আমাদের নবজাগরণ হয়েছে আমাদের দেশের মধ্যে। আপনি দেখছেন দুটো ডিফারেন্ট আইডিওলজির লোক আজকে আপনার অফিসে বসে আপনাদের স্টুডিওতে বসে বলছে আমরা এক আছি ফর দ্য সেক অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি। তো এটা নবচেতনা, নবজাগরণ। এটা আমার মনে হয় স্বামী বিবেকানন্দকে আমি মনে করব, যখন উনি আমাদের কাছে বলেছিলেন ব্রাদার অ্যান্ড সিস্টার্স অ্যান্ড অল দিস থিং, ওটা নবচেতনা ছিল। আমাদের রামকৃষ্ণ পরমহংসের নবচেতনা ছিল। ওরকম অনুভূতি আমার হচ্ছে কি এই 2025-এ এই দিন, এই যেটা আমরা রাস্তায় প্রত্যেকজনকে আমরা জিজ্ঞেস করছি কী হচ্ছে কী হল, বলে স্যার আমরা ভেরি খুশি, এরকমই হওয়া উচিত। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। সেকেন্ড জিনিস, এটা আপনি ভুলে যাচ্ছেন, আর আপনাদের অ্যাটেনশন আমি করে দিচ্ছি, আমাদের মধ্যে একটা ইনটলারেন্স এসে গেছিলো। আমরা যদি একটা লাইনে দাঁড়িয়ে আছি, কেউ পুরনো লোক বুড়ো লোক যদি আছে, আমরা ওদেরকে পাস দিতাম না, আর ঝগড়া হয়ে যেত ওখানে। এতগুলো জিনিস আমাদের ছিল। 13 দিন ধরে ভারতকে, এই ভারত সরকারকে লোক দুষেছে, এই তুম মার নি রা, তোমরা বানিয়া পার্টি, এ পার্টি এ করতে পারবে না, ও করতে পারে না। 13 দিন পর যখন ইন্ডিয়া মারলো, ও আমাদেরকে ইয়াং জেনারেশনকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, এই গভর্নমেন্ট থাকবে চলে যাবে, অন্য গভর্নমেন্ট আসবে চলে যাবে, ইতিহাস তৈরি করে গেছে। আর আমাদেরকে বলছে হ্যাভ পেশেন্স, হ্যাভ ডিসিপ্লিন। এই জিনিসটা আমাদের যখন আমাদের টেক্সট বুকে আমরা ঢোকাবো, তখন একটা পয়েন্ট ওদের জন্য লেখা থাকবে কি হ্যাভ ডিসিপ্লিন। ট্রাফিক হোক বা কোনো জায়গা হোক, বড়জনের ওদের আশীর্বাদ নয়, একটা শৃঙ্খলা ধরে কাজ করো, কোনো জিনিসের জন্য তোমরা ঘাবড়াও না। এটা একটা অনেক বড় জিনিস গতকাল থেকে আমি এক্সপিরিয়েন্স করছি। গোটা দেশ এখন সবাই একটাই জিনিস বারবার ভাবছে যে ভারত যে প্রত্যাঘাত করেছে, জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে, তার পাল্টা পাকিস্তান যে আক্রমণ করছে, এবং যেভাবে ভারতের মানে সেনাদের রণকৌশল বা স্ট্র্যাটেজি যাই বলুন, যে অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে তার প্রতিহত হচ্ছে, একটা জিনিস পরিষ্কার, ভারত কিন্তু সেই আগের নয়, নতুন ভারত। এই নতুন ভারত হয়তো নতুন দিশা দেখাবে, নতুন ইতিহাস তৈরি করবে। এবং আজও একটা হয়তো কঠিন রাত, যে রাতে আমাদের ভারতীয় সেনারা লড়াই চালাবে, পাকিস্তানের এই হামলাকে প্রতিহত করবে এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে। যে কারণেই আজ ব্ল্যাকআউট হয়েছে, সাইরেন বাজছে, ড্রোন, আমাদের অত্যাধুনিক S-400, আমাদের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান, সুখোই, জাগুয়ার, মিরাজ, তারা হয়তো ফের একবার পাল্টা রিটালিয়েট করবে পাকিস্তানকে। অর্থাৎ যে করেই হোক, আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশের সুরক্ষা দেখার দায়িত্ব আমাদের সরকারের, আমাদের প্রতিরক্ষা দপ্তরের, আমাদের স্বরাষ্ট্র দপ্তরের, আমাদের সেনাদের, এবং তাদেরকে সবাইকে এই মুহূর্তে কুর্নিশ করতেই হচ্ছে যে ভারতের সিকিউরিটি তারা বজায় রাখতে পারবে। আমরাও চাই যত দ্রুত সম্ভব এই পাকিস্তানের এই আক্রমণকে ভারত প্রতিহত করবে এবং ভারতীয় নাগরিকদের সুরক্ষা দেবে। এবং বিশ্বমঞ্চে তো ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে যে পাকিস্তান কতটা কোণঠাসা। ভারত হয়তো সেই মঞ্চে আরও একবার নিজেদের জায়গা আরও উপরে নিয়ে চলে যাবে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু সবাইকে একটাই কথা বলতে হচ্ছে, আপনারা সবাই পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। ভারতের সামরিক বাহিনী নিশ্চয়ই পাকিস্তানকে আরও একবার সিন্ধু অপারেশনের মতন আরও একবার মোক্ষম জবাব দেবে। উপস্থিত সমস্ত দিতে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের দেখুন নিউজ টাইম, এনি টাইম, অন দ্য লাইন।